চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। যেখানে জ্ঞান সম্পূর্ণভাবে মুক্ত, যেখানে জ্ঞান পিপাসু মানুষেরা খুঁজে পায় এক মুক্তির নতুন দিশা, সেটি আর অন্য কোনো ক্ষেত্র নয়, সেটি হচ্ছে সকলের প্রিয় বইমেলা। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে আমরা সকলকে জানাই ৪২তম আগরতলা বইমেলার অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা রয়েছি বইমেলা প্রাঙ্গণে, যেখানে আমরা বইমেলা ঘুরে দেখব, অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে বিভিন্ন স্টলগুলো আমরা পরিদর্শন করব, কথা বলবো বিভিন্ন প্রকাশকদের সাথে এবং অবশ্যই জ্ঞান পিপাসু মানুষ যারা এই বইমেলায় সমবেত হয়েছেন তাদের সাথেও। তাহলে চলুন আর দেরি না করে আমরা ঘুরে দেখি একটি ক্ষুদ্র পরিসরে সমস্ত বইমেলা শুধুমাত্র আপনাদের জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি রাজ্যের অন্যতম একটি প্রকাশনা সংস্থা নিহারিকাতে। এবারে নিহারিকায় কি কি ধরনের বই আছে, আসুন নিহারিকার যিনি কর্ণধার তার কাছ থেকেই, তার মুখ থেকেই আমরা শুনে নেই। তীর্থদা রয়েছে, তীর্থঙ্করদা সকলের পরিচিত মুখ। তীর্থদা, এবারের মেলাতে কি কি ধরনের স্টল রয়েছে, মানে তোমাদের? সেটি হলো যে আমরা যতটুকু জানি যে গল্প, কবিতা, প্রবন্ধ এরকম সাহিত্যের যে শাখাগুলো আছে, মোট ২৭টি ধরনের বই প্রকাশিত হয়। আমরা এবছর 10টি প্রকারের বই প্রকাশ করেছি এবং সর্বমোট সংখ্যাটি ৪৯। এর মাঝে গবেষণা এবং সম্পাদনা ধর্মী বই আছে, ইতিহাস ধর্মী বই আছে, উপন্যাস আছে, গল্প আছে, কবিতা আছে, বাংলা কবিতা, ইংরেজি কবিতা, ছড়ার বই আছে, সাক্ষাৎকার সংকলন আছে, স্মৃতিকথা আছে, বিচিত্রধর্মী বই আছে, প্রবন্ধ আছে এবং বিজ্ঞানের উপরে বই আছে। মানে দেখা যাচ্ছে প্রতিবারের মতোই এবারও বিভিন্ন ধরনের বইয়ের সংগ্রহ রয়েছে এখানে। তো এবারের বইমেলাতে অন্যবারের চাইতে কিছু পার্থক্য কি এই মুহূর্তে কোনো অনুভূত হচ্ছে? হ্যাঁ, এবারের বইমেলাতে আমার যেটা মনে হচ্ছে যে সময়টা একটু এগিয়ে এসছে। আমরা সাধারণত ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চে শুরু হতে দেখতাম, তো এটা ফেব্রুয়ারির ২১ তারিখে শুরু হলো, ফলে একটু সময়টা বেটার, এটা একটা পজিটিভ দিক। আর মানুষের মাঝে এখানে হাপানিয়াতে মেলা হওয়া নিয়ে যে একটা মানে প্রথম দিকে যে ইয়েটা ছিল, মানে এত দূরে কি করে যাব বা এই যে দূরত্বের বিষয়টা ছিল, এটা আস্তে আস্তে মানুষের মাঝে কাটতে শুরু করেছে, বেশি মানুষ আসছেন, এই ইতিবাচক পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। বাহ, আমরা চাইবো আরও অনেক সফল হোক এই নিহারিকা প্রকাশনা সংস্থা। অনেক অনেক ধন্যবাদ আমাকে। ধন্যবাদ। দূরদর্শনের এই অনুষ্ঠান যারা দেখবেন তাদের সকলকে আমাদের প্রীতি এবং প্রণতি জানাচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে এমন একজনকে পেয়েছি যিনি কর্মরত আছেন দূরদর্শনে, কিন্তু তিনি এসেছেন সুদূর কর্ণাটকা থেকে। আমরা তার কাছ থেকে তার অনুভূতিটুকু চলুন জেনে নিই। नमस्ते सर। नमस्कार मैडम। आप तो कर्नाटका से आए हैं, तो कर्नाटका में भी बुक फेयर होते हैं, तो अगरतला में इस बार आपका फर्स्ट टाइम है, तो अच्छा। मैं दूरदर्शन में ही काम करता हूँ, इधर से अगरतला दूरदर्शन में। ये नॉर्थ ईस्ट में फर्स्ट टाइम आया हूँ। तो यहाँ के जो बुक फेयर है और कर्नाटका के जो बुक फेयर, इसमें क्या डिफरेंस फील कर रहे हैं? डिफरेंट काइंड्स ऑफ लैंग्वेजेस आर देयर हियर, और बाहर से कुछ लोग बंगाल से, कलकत्ता से और कहीं से आ गए हैं। यहाँ तरह तरह के भाषा के बुक मिलती है, लेकिन हमें तो इंग्लिश और हिंदी छोड़ के दूसरा भाषा समझ में नहीं आता। ये तो अच्छा लगा है और एरिया भी अच्छा है, और जो भी यहाँ पे गैदरिंग भी बहुत है, या कर्नाटका में भी ऐसे गैदरिंग होता है, उधर भी होता है। थोड़ा डिफरेंस तो रहता है उसमें, इसमें कंपेयर किया तो अच्छा ही लगा है। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। आपको আমরা এবারে রয়েছি রাজ্যের আরও একটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থা জ্ঞান বিচিত্রা প্রকাশনী, তার যিনি কর্ণধার, আমরা চলুন তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার। নমস্কার। যে কথাটি আমার জানবার যে বইমেলা অবশ্য অন্যান্য মেলার চাইতে একটু আলাদা একটা মাত্রা রাখে, তো সেই বিষয়টি আপনি কি মনে করেন? আসলে আমরা তো সবসময় সেটা বলি, বইমেলা হলো এমন একটা জায়গা যা কোনো কিছুর সঙ্গে তার কোনো আসলে আমরা মানে মেলাতে পারি না, একেবারেই অন্য মননের মেলা বলি আমরা, জ্ঞানের মেলা বলি আমরা, আমাদের নিজেদের জীবন চর্চা উন্নত করার মেলা বলি আমরা। আসলে যেভাবেই আমরা দেখি না কেন, মানে অনেক কিছু এখন বলা হয় যে বইয়ের অনেক বিকল্প তৈরি হয়ে গেছে, ইবুক বেরিয়ে গেছে, অনলাইন বুক পাওয়া যায়, মানুষ মোবাইলে অ্যান্ড্রয়েডে কিন্ডেলে সব বই পড়ে ফেলে, সব পাওয়া যায় অ্যাভেলেবল। অনেক বই আমরা চাইলেই সেখান থেকে সাবস্ক্রাইব না করেও সেই বইটা ডাউনলোড করে পড়তে পারি। কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো, মুদ্রিত বইয়ের যে একটা অন্য আমেজ, এইটার যে একটা আবেগ, তার যে একটা অনুভূতি, সেটা কিন্তু কোনোভাবেই অন্য কোনো মেলাই বলি, অন্য কোনো মানে আমরা ডিভাইসই বলি, সেটা দিতে পারবে না। মানে পরিষ্কার বলতে চাই, বইয়ের বিকল্প আরেকটি ভালো বই। বাহ, অত্যন্ত সুন্দর করে বললেন যে বইয়ের বিকল্প আর একটি অন্য বই। তা এবার আপনাদের সংগ্রহে কি ধরনের বই রয়েছে? আমরা এইবার আসলে কোভিডের জন্যে 2 বছর একটু পিছিয়ে ছিলাম প্রকাশনার ভ্যারাইটি থেকে। এইবার মানে অনেক পরিশ্রম করে আমরা প্রায় 30টি বই বিভিন্ন বিষয়ের, তাতে বিজ্ঞান আছে, সাহিত্য আছে, গবেষণামূলক বই আছে, আঞ্চলিক সাহিত্য আছে, ত্রিপুরার মানে একটা উল্লেখযোগ্য 2টো বই আমরা মনে করি এটা একটা অনন্য সংযোজন আমাদের প্রকাশনার, যে ত্রিপুরার যে রিকগনাইজড ভাষা ককবরক যাকে আমরা বলি, সেই ভাষার সাহিত্যের একদম শুরু থেকে এখন অবধি একটা ছোট অনুচিত্র আমরা বলেছি, কিন্তু একটা হিস্টোরিক্যাল ডকুমেন্টেশন, এটা ত্রিপুরার ককবরক সাহিত্যের গতি প্রকৃতি নিয়ে বর্তমানে কী অবস্থায় আছে, কি কি লেখালেখি হয়েছে, কত রকমভাবে হয়েছে, গল্প, উপন্যাস, প্রবন্ধ, আলোচনা সাহিত্য সব কিছু মিলিয়ে একটা বই করেছি। আরেকটা হলো আমাদের পাশাপাশি রাজ্য মণিপুরের বলা হয় হিজাম ইরাবত সিংহ, মণিপুরের স্বপ্নদ্রষ্টা। তিনি এই মণিপুরকে নিয়ে অনেক আগে, সেটা মানে মহাত্মা গান্ধী আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে তিনি সংগ্রাম করেছেন, জেল কেটেছেন, নানা রকমভাবে পালিয়ে বেরিয়েছেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, কিন্তু তিনি মণিপুরকে আধুনিক মণিপুরে এই রূপান্তরিত করার পেছনে তার বিশাল অবদান আছে, এবং বলা হয় আধুনিক মণিপুরের স্বপ্নদ্রষ্টা হিজাম ইরাবত সিংহ। এই 2টো বই আমাদের প্রকাশনার মান বাড়িয়েছে। আমরা এবারে কথা বলবো রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়ের সাথে। স্যার নমস্কার। নমস্কার। আপনার কাছ থেকে যেটা জেনে নেওয়া যে এবারের 2024 বইমেলার যে ভাবনা, সেই সম্পর্কে একটু শুনব।
প্রতিবারই আগরতলা বইমেলার একটা ভাবনা হয়। এটা 2018 সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয় তারপর থেকে থিম বেসড মেলা আমরা অর্গানাইজ করছি। এবারের ভাবনা হচ্ছে ভব্য ভারত। তো ভব্য ভারত মানে ভারতবর্ষ অতি প্রাচীনকাল থেকে, সেই বৈদিক সময় বলি কিংবা তারও আগের থেকে বলি আমরা, তখন থেকেই জ্ঞান বলুন, বিজ্ঞান বলুন, সব দিক থেকে, সংস্কৃতি বলুন, সব দিক থেকেই তার একটা ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং তার একটা নিজস্বতা রয়েছে, স্বকীয়তা রয়েছে, যেটা গোটা পৃথিবীর মধ্যে অনন্য এবং অসাধারণ। তো সেই জায়গাটার থেকেই ভব্য ভারত থিমটাকে আমরা বেছে নিয়েছি এবারের জন্য। বাহ, অন্যবারের তুলনায় এবারের বইমেলার কোনো তফাৎ কি অনুভব করছেন? তফাৎ তো অনেকটাই আছে, ভালো আছে, একটু মন্দ আছে। একটা হচ্ছে 14 দিনব্যাপী বইমেলা খুব বেশিবার অর্গানাইজড হয়নি, এবার 14 দিনব্যাপী বইমেলা হচ্ছে এবং 21শে ফেব্রুয়ারি বইমেলা খুব বেশিবার বোধহয় এই দিন থেকে শুরু হয়নি। এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা, কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা বইমেলা শুরু করতে পেরেছি এবং সেটা বিশেষ পাওনা আমাদের জন্যে। তো এবং সেই সঙ্গে আমরা যদি বলি যে এখানে এবার স্টলের সংখ্যা বেড়েছে এবং ভব্য ভারতের থিম অনুযায়ী গোটা অঞ্চলটা সেজে উঠেছে, বইমেলা প্রাঙ্গণ সেজে উঠেছে। এবং তার সঙ্গে আমরা এবার কালচারাল প্রোগ্রাম যেটা হচ্ছে সেখানে আমরা আগের থেকে একটু অন্য জায়গায় নতুন নতুন কিছু ইনক্লুশন হয়েছে। যেমন জনজাতিদের জন্য যে প্রোগ্রাম আমাদের বরাদ্দ থাকে সেখানে আমরা সময় বাড়িয়েছি, অনেকটাই সময় বেড়েছে অন্যান্য বারের তুলনায়, একেবারে স্পেসিফিকভাবে। তার বাইরে নন স্পেসিফিক তো যা হবে সেটা হবে, স্পেসিফিকভাবে প্রায় দ্বিগুণ সময় করা হয়েছে জনজাতিদের পারফরমেন্স, যাতে প্রত্যেকটা জনজাতি পারফরমেন্স সবাই দেখতে পারে। এর বাইরে ক্লাসিক্যাল মিউজিক, ওটা কখনো কখনো হতো 1-2 দিন হতো, আমরা 14 দিন ব্যাপী ক্লাসিক্যাল মিউজিক একটা আলাদা স্লট করে দিয়েছি এবার কালচারাল প্রোগ্রামের ক্ষেত্রে। বই প্রকাশ এবার প্রচুর বেড়েছে, বই প্রকাশ মঞ্চে আলোচনা প্রতিদিন আছে, 14 দিনের মধ্যে 12 দিন আলোচনা আছে, মানে ওপেনিং এবং ক্লোজিং বাদ দিয়ে, এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা আগামী প্রজন্মের জন্য কিংবা ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি নিয়েই আলোচনার সূত্রপাত হচ্ছে প্রতিদিন। কবি সম্মেলন বরাবর থাকে, এবারও রয়েছে। তো এবং এই বইমেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই NEZCC থেকে 4টা টিম ওনারা বাইরের থেকে নিয়ে আসছেন, 1 তারিখ পারফরমেন্স করবেন এখানে। আর 3টে ত্রিপুরার টিমকে NEZCC স্পন্সর করছে, যারা এখানে পারফর্ম করবেন কালচারাল মঞ্চে। জাস্ট একটু আগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন EZCC, ইস্ট জোন কালচারাল সেন্টারের ডাইরেক্টর মহোদয়, অফিসে বসে আছেন এখন। গিরিজি এসছেন, গিরিজি ওনার মিসেস এসছেন। ওনার মিসেস কবিতা লেখেন, খুব ভালো কবি উনি। তো উনি কবিতা মঞ্চে কবিতা পাঠ করে এইমাত্র আমাদের মেলা কমিটির প্যাভিলিয়নে এলেন। তো ওনাদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা যে ত্রিপুরায় বইমেলা কেমন হয়, আগরতলা বইমেলাটা কতটা, তো এটা দেখার জন্য এসেছেন এবং বলছিলেন যে খুব সুন্দরভাবে সব সেজে উঠেছে, বিশেষ করে গেটের ডিজাইন থেকে শুরু করে ভব্য ভারতের থিমের সঙ্গে খুব দারুণভাবে সব ম্যাচ করছে। এবং এই প্রোগ্রামটা তিনি দেখছেন এখন কালচারাল মঞ্চে এবং তিনি আগামীকালও থাকবেন, মেলা ঘুরবেন। তো এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। আমরা অত্যন্ত আনন্দিত যে এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি EZCC যিনি ডিরেক্টর শ্রদ্ধেয় শ্রী গিরি স্যারকে। আমরা তার কাছ থেকে শুনে নেব কিছু কথা। স্যার নমস্কার আপনাকে। নমস্কার। যে কথাটি জানার যে এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে, ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরায় বহু সংস্কৃতি মনস্কার মানুষরা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, এরা যদি বাইরে গিয়ে বিভিন্ন সংস্কৃতি যেগুলো রয়েছে সেগুলোকে দেখতে চায়, অনুধাবন করতে চায়, তাহলে কি ব্যবস্থা রয়েছে? আমরা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অন্যতম একটি শাখা, যেটি মূলত পূর্ব ভারতের এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, আসাম, মণিপুর, সিকিম এবং পূর্ব ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই রাজ্যগুলোতে কাজ করে থাকি। ত্রিপুরা নিয়ে আমরা যেরকম কাজ করি একইভাবে নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টার যেটা ডিমাপুরের, তাঁরাও কাজ করেন। কিন্তু আমরা যারা কলকাতার মানুষ, বাঙালি, ত্রিপুরার প্রতি তাদের একটু আলাদা ভালোবাসা থাকে। আমরা একই ভাষায় কথা বলি এবং আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে ত্রিপুরার সংস্কৃতির বিরাট মেলবন্ধন আছে। তাই আমরা সবসময় চেষ্টা করি ত্রিপুরার সংস্কৃতিকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের যে সংস্কৃতি বিনিময় অনুষ্ঠানগুলো হয়, যাকে বলা হয় কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম,
এক ভারত শ্রেষ্ঠ ভারতের অধীনে বা আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব যখন হয় তখন আমরা ত্রিপুরা থেকে ত্রিপুরার সংস্কৃতিকে নিয়ে যাই। এখানকার লোকায়ত সংস্কৃতি, তথাকথিত লোকায়ত সংস্কৃতি এবং পরিশীলিত সমাজের সংস্কৃতিকে আমরা ওখানে তুলে ধরি। একইভাবে ত্রিপুরাতে বিভিন্ন প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এনে তুলে ধরার চেষ্টা করি এবং সেটার জন্য ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেন। আমাদের আগামী দিনে উদ্দেশ্য আছে ত্রিপুরাতে, বিশেষ করে আগরতলায় একটি বড় সাংস্কৃতিক উৎসব করার, এবং সেটা খুব তাড়াতাড়ি আমরা করব। স্যার, ব্যক্তিগতভাবে আমার একটা বিষয় জানার, যে যদি আমাদের মতো শিল্পী যারা রয়েছে বাইরে গিয়ে কোনো পারফরমেন্স তারা করতে চায়, সেক্ষেত্রে কি ভাবছেন আপনারা? আমরা নিশ্চয়ই, আমাদের না একটা কালচারাল ম্যাপিংয়ের স্কোপ আছে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ওয়েবসাইটে গেলে যে সমস্ত শিল্পীরা তাদের নাম নথিভুক্ত করাতে চান তাদের জন্য একটা অপশান আছে আর্টিস্ট রেজিস্ট্রেশন। সেই আর্টিস্ট রেজিস্ট্রেশনে গিয়ে তাকে নিবন্ধীকৃত করতে হবে। তারপরে আমরা ওকে একটা ছোট্ট ভিডিও বা অডিও চেয়ে পাঠাই, দিয়ে আমাদের একটি স্ক্রিনিং কমিটি আছে, তারা শোনেন বা দেখেন, যদি মনে করেন যে হ্যাঁ নিশ্চয়ই একে উপস্থাপিত করার যোগ্য, তাকে আমরা ডেকে পাঠাই এবং অনুষ্ঠানের সুযোগ দিই। বাহ, আমি ব্যক্তিগতভাবে স্যার ভীষণ ঋদ্ধ হলাম আপনার এই কথায়। আমরা আশা করব আগামী দিনগুলো আমাদের যারা সংস্কৃতি মনস্কা মানুষরা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তাদের জন্য আরও একটি বিশেষ দ্বার উন্মুক্ত হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। মেলায় বিভিন্ন মানুষ কিন্তু আসে, কিন্তু এর মধ্যে শিশুদের যে চাহিদা সেটা কিন্তু একটু অন্যরকমই থাকে। আমরা এবারে কথা বলবো এরকমই একজন শিশু পাঠকের সাথে। বাবু, তোমার নাম? আমার নাম ঋতব্রত সাহা। আচ্ছা, তুমি তো বই কিনতে এসছো, মেলায় আজকে এসছো না আগেও এসছো? মানে বই মেলাতে আগেও এসেছি, আচ্ছা, কিন্তু মানে এই বছর এটা প্রথমবার। তো কি বই পড়তে ভালোবাসো? আমার তো মেইনলি কমিক্স বই পড়তেই ভালো লাগে। আচ্ছা, তো আজকেও এবারেও কমিক্স বই খুঁজে খুঁজে দেখা হচ্ছে, তাই না? না, কমিক্স বই ছাড়াও কিছু ড্রয়িং এইসব, মানে অনেকগুলো বই দেখছি এখনের জন্য। বই পড়তে ভালো লাগে তো? হ্যাঁ। কতটা ভালো লাগে, নাকি মোবাইলটা দেখতে বেশি ভালো লাগে? না, বই পড়তে ভালো লাগে। বাহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইন্টারনেটের যুগে বইয়ের পিপাসা কিন্তু কমেনি। এটুকু একটা ছোট্ট বাচ্চা, কিন্তু সেও বলল যে বইয়ের পিপাসাটা তার কাছে এটি অন্য ধরনের পিপাসা। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফুটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। যে বাংলার মাটিকে আমরা আভূমি প্রণতি জানাই, যে বাংলাদেশের মানুষ আমাদের হৃদয়ের অত্যন্ত কাছের, সে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, অত্যন্ত প্রিয় কবি মিনার মনসুর, যিনি কিছুদিন আগে 21 স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন। চলুন তার সঙ্গে আমরা একটু কথা বলে নিই। নমস্কার স্যার। নমস্কার। তো এবারে আপনার কি এখানে বেশ কয়েকবার আগে হয়তো এসেছে? বছর এসেছিলাম, এটা দ্বিতীয়বার আসা আর কি। তো কেমন মানস ভ্রমণ যদি বলেন, আমাদের শৈশব থেকেই আমরা আগরতলা নামটির সঙ্গে পরিচিত। হ্যাঁ, মানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অনুভূত হয় এই। আর এবারে এখানে যে এসছেন, তো অন্যবারের চাইতে এবারে কোনো তফাৎ অনুভব করছেন? দুই ধরনের। এবার অনেকগুলো অনুষ্ঠানে অংশ নিয়েছি। এইমাত্র এটা হচ্ছে সাপ্তাহিক সংস্কৃতি হাট নন্দননগরে হচ্ছে এটাই। সেখানে একটা বৈচিত্র্য দেখে এলাম এবং মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে নানা ধরনের নাচ, সাংস্কৃতিক উৎসব হলো, সঙ্গীত হলো, নানা বর্ণের মানুষ, ত্রিপুরায় যে বৈচিত্র্যটা আছে মানুষের, তাদের একটা সমাবেশ দেখে আসলাম। আমার মনে হয় এটাই আমাদের মাতৃভাষা দিবসের মূল বক্তব্য আর কি, মূল ফোকাসটা এটাই। আর অনেকগুলো অনুষ্ঠানে অংশ নিয়েছি।
আর আমার বারবার মনে হয়েছে যে ত্রিপুরার মানুষের অন্তরটি, হৃদয়টি, ওই যেটা শচীন দেব বর্মন বলে গেছেন আর কি, আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, এখানে আসলে আমি বাংলাদেশের ঢোল শুনতে পাই। হ্যাঁ, আর যে কথা আরেকটি বলার, যে বাংলাদেশেও বইমেলা হয়, আমাদের এখানে ত্রিপুরা রাজ্যেও বইমেলা হচ্ছে, তো দুই জায়গার যে বইমেলা, সেক্ষেত্রে কোথাও হৃদয়ের টান একই রকম অনুভব হয় কি? এইখানে কলকাতা বইমেলায় চরিত্রটা একটু অন্যরকম। আমরা কলকাতা বইমেলা থেকে এইখানে এসেছি, আর ঢাকায় আপনি জানেন অমর একুশের বইমেলা হচ্ছে। তো কলকাতা বইমেলায় হলো প্রথম দিনেই যে 10 জন লোক মেলায় ঢোকে তাদের 9 জনেই ক্রেতা, তারা বিদগ্ধ লোক, মূলত পাঠকরাই আসেন, লাইন দিয়ে বই কেনেন। আর বাংলাদেশের যে অমর একুশের বইমেলা, যেটা অনন্য বইমেলা, 1 মাস ধরে চলে, লক্ষ লক্ষ মানুষ ওখানে আসে। এই বইমেলাটা চেতনার মেলা, যত না বইয়ের মেলা তার চাইতে অনেক বেশি আমাদের বাঙালি চেতনার মেলা। ওই যে বায়ান্নের ভাষা আন্দোলনের চেতনা এবং অপশক্তির বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের এবং বই দুটো একাকার হয়ে গেছে। সংগ্রাম, সংস্কৃতি এবং আমাদের বই, এই তিনটি আমাদের ঢাকা বইমেলায়, অমর একুশে বইমেলায় দেখবেন। আগরতলার এই বইমেলার মূল ফোকাসটা হচ্ছে বাংলা বই, তাই না? কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলা বইয়ের একটা বড় ক্রেতা আছে ওখানে, বাংলাদেশেও একটা বড় ক্রেতা গোষ্ঠী আছে, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে এখানে যোগাযোগটা এখনও খুব কঠিন, খুবই কঠিন, তাই না? তাহলে আর ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এখনও একটা ব্যারিয়ার আছে। যেমন ইউরোপের একটা দেশে ভিসা নিয়ে গেলে আমরা ইউরোপের সবগুলো দেশ, আমি জার্মানি থেকে গিয়েছি ফ্রাঙ্কফুর্ট বইমেলায়, ওখান থেকে আমি বইমেলা শেষ করে প্যারিসে চলে গেছি, আমার কোনো পাসপোর্ট দেখাতে হয় না, কিছু দেখাতে হয় নাই। তাহলে আমাদের কিন্তু একটা পাসপোর্টের ব্যারিয়ার আছে। ধরুন আমরা স্বপ্ন দেখি যে আজ থেকে 2 বছর 3 বছর পরে পাসপোর্টের এই ব্যারিয়ারটা থাকবে না, যেটা সার্কের মূল অঙ্গীকার ছিল। তাহলে মুক্ত বিহঙ্গের মুক্ত, তাহলে বাংলাদেশ থেকে হাজার হাজার লোক, কারণ এটা আমার কুমিল্লা পার হলে আধা ঘন্টার মধ্যে আমরা আগরতলায় আসি। তাহলে বাংলাদেশ যেটা ভাষার জন্য সংগ্রাম করেছে, বইয়ের জন্য সংগ্রাম করেছে, গান রবীন্দ্রসঙ্গীতের জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, সেই দেশের পাঠক গোষ্ঠীকে যদি এখানে আকর্ষণ করা যায়, বর্ডারটা একটা সমস্যা, পাসপোর্ট এগুলো একটা সমস্যা, যদি লোক এখানে আসতে পারে। আর পশ্চিমবঙ্গের সঙ্গে আপনাদের এখন ট্রেন যোগাযোগ হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে, আমার ধারণা 5 থেকে 6 ঘন্টায় কলকাতার লোক, যেটা বাংলা বলেন আপনারা, বাংলার লোক এখানে এখন চলে আসতে পারবে। সেই দিক থেকে আমি মনে করি এটি একটি খুবই সম্ভাবনাময় বইমেলা ভবিষ্যতের জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি ভারত সেবাশ্রম সংঘের স্টলটির সামনে। আমরা কথা বলবো মহারাজের সঙ্গে। মহারাজজি নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? আমি স্বামী বোধিসত্ত্বানন্দজি মহারাজ। আমি আগরতলা আশ্রম দেখাশোনা করি এবং এখানে আমাদের স্কুল আছে। তো আমাদের মোটামুটি ত্রিপুরা রাজ্যে 3000-এর উপরে স্টুডেন্ট আছে, যাদের নিয়ে আমরা স্কুলও চালাই এখানে। তো আমরা বইমেলা, আগরতলা বইমেলাতে স্টল করেছি এবং মানে বৈদিক যে শাস্ত্র, পাশে রামকৃষ্ণ মিশন আছে,
পাশে গীতা প্রেস আছে, তার পাশে ইস্কন আছে। বৈদিক যে শাস্ত্র আমরা তুলে নিয়ে এসেছি বইমেলাতে, তো দেখছি এখন আস্তে আস্তে দিনে দিনে বৈদিক শাস্ত্রের ওপরে চর্চাও বাড়ছে এবং মানুষের মধ্যে চাহিদাও বাড়ছে। সেই প্রশ্নটি নিয়ে আপনার কাছে যাওয়া, যে আমাদের ভারতবর্ষের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সব কিছুকে আরও নতুন নতুনভাবে তুলে ধরা এবং সকলের মাঝে পৌঁছে দেবার ক্ষেত্রে ভারত সেবাশ্রম কী মনে করে যে এই গ্রন্থের কতটা ভূমিকা রয়েছে? গ্রন্থের ভূমিকাই সব থেকে বেশি। কারণ হচ্ছে গিয়ে, কারণ ভারতবর্ষ প্রায় 700 বছর পরাধীন ছিল, যার ফলে 700 বছরের পরাধীনতাতে আমাদের যে শাস্ত্রের যে মূল যে জিনিসগুলো এগুলো হারিয়ে গেছিলো। সেই মূল জিনিসগুলোকে আবার আস্তে আস্তে এই শাস্ত্রগুলোর মধ্যে দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, যার ফলে আমার মনে হয় এতে মানুষের খুব উপকার হচ্ছে। যে আমাদের যে পুরনো যে কালচার, আমাদের যে বৈদিক কালচার, সেগুলো মানুষের মধ্যে আবার ফিরে আসছে আস্তে আস্তে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজজিকে। মহারাজজি নমস্কার। নমস্কার। নমস্কার মহারাজজি, আপনার নাম? স্বামী সুনিশ্চিতানন্দ। আমি রামকৃষ্ণ মিশন বিবেকনগরে এখন উপস্থিত আছি। আমি প্রায় 6 বছর হলো এই ত্রিপুরাতে আছি। এই 6 বছরই প্রায় বইমেলা আমি আসছি। সেই সঙ্গে আমাদের রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ বেদান্ত সাহিত্যর একটি বুক স্টল দেওয়া আছে। মহারাজজি, আপনার এই কথার সূত্র ধরেই যদি বলি যে বর্তমানে বিশ্বায়নের করাল রাহু গ্রাসে তো মানুষ একেবারে আবিষ্ট, সেই ক্ষেত্রে স্বামীজি, শ্রী শ্রী ঠাকুর এবং মা শারদা, তাদের এই যে বেদান্ত দর্শন, এই সমস্ত দর্শন কতটা তাদেরকে সাহায্য করতে পারে বলে রামকৃষ্ণ মঠ মিশন বিশ্বাস করেন? না, আমরা তো বিশ্বাস করি, বিশ্বাস ছাড়া গতি নেই। সেই জন্যই আমাদের মূল উদ্দেশ্য, আমাদের যে বুক স্টলগুলো দেওয়া হয় শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের, আমাদের যে বেদান্ত ভিত্তিক যে সাম্যবাদের কথা বলা হয়, সেটি হচ্ছে আমাদের মূল বেদান্তের বা বেদের মূল পরিভাষা। যে বেদের ভাষাগুলো জনসাধারণের মধ্যে সামগ্রিকভাবে বোধগম্য হয় না, সেইগুলোই পরবর্তীকালে আমরা দেখছি আমাদের এই সনাতন ধর্মের অবতার পুরুষ বারবার তিনি আসেন, লৌকিক ভাষাতে সেগুলো প্রাঞ্জলভাবে সাধারণ মানুষের মধ্যে উপস্থাপনা করেন। কিভাবে মানুষের মধ্যে সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতি সাম্যবাদের ভাবনাগুলি মূল প্রেক্ষাপটে, যেটা আধ্যাত্মিক জগৎ বলি আমরা। আধ্যাত্মিক জগৎ বলতে কি? আধ্যাত্মিক জগৎ বলতে যে সকলের সঙ্গে সাম্য অবস্থায়, সকলের সুখে দুঃখে থাকা, একটি সমাজ সুষ্ঠু পরিবেশ তৈরি করার হচ্ছে মূল লক্ষ্য। সেই মূল লক্ষ্যটাকেই এই রামকৃষ্ণ বেদান্ত সাহিত্যের মাধ্যম দিয়ে আমরা সেগুলোকে উপস্থাপনা করেছি এবং এটা আমরা দেখছি। আমি এই 6 বছর আছি এখানে এবং নানা জায়গায় যাই। এই বিশেষ করে এবারে গত 12ই জানুয়ারি যুব দিবসে আমি গেছিলাম আমবাসা, ওখানে টাউন হলে একটি অনুষ্ঠানে দেখলাম যুবকদের মধ্যে, যুবক যুবতী বা ছাত্রছাত্রীদের মধ্যে যে শ্রীরামকৃষ্ণদেবের বা স্বামী বিবেকানন্দের মূল ভাবনাগুলো তারা গ্রহণ করার চেষ্টা করছে। আর এইটি পথ, কারণ এটা স্বামী বিবেকানন্দের ভাষা। স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন যে আমার কথা যারা পড়বে তাদের মধ্যে আমার শক্তি সঞ্চারিত হবে। এটি অতি ধ্রুব সত্য কথা। আমরা যখন স্বামী বিবেকানন্দের বই পড়ি, তার ভাষাগুলো যখন আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি, আমাদের মনের মধ্যে যে শক্তি সঞ্চারিত হয় সেটি অসাধারণ। তাই আমরা পরবর্তীকালেও বা আগের যে দেখছি আমরা যে যুব দিবস, যে মূল কারণ তত্ত্বটাই এখানেই এসেছে যে যুবকদের মধ্যে স্বামী বিবেকানন্দের ভাবনাটাকেই স্থাপনা করতে হবে। এই কারণেই আমরা দেখছি গান্ধীজিও বলেছেন যে আমি দেশকে ভালোবাসলাম, আগে ভালোবাসতাম, কিন্তু স্বামীজির বই পড়ে আরও বেশি আমার ভালোবাসাটা এসেছে। এই মুহূর্তে আমরা রয়েছি কৃষ্টি প্রকাশনী সংস্থার সামনে। আমরা জেনে নেব তার কর্ণধার যারা রয়েছেন তাদের কাছ থেকে কিছু কথা। আমাদের সাথেই রয়েছে দিদি সর্বানিধি এবং অবশ্যই কিঙ্করদা। সর্বানিধি, এবারে তোমাদের কীরকম ধরনের কালেকশন রয়েছে? আমাদের মূলত এবারের কালেকশনে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে স্বাধীনতা 75, যেটা আমরা
পেরিয়ে এসেছি বা উদযাপন করেছি মহা সমারোহে, সেই থিমটাকে মাথায় রেখে গত বছর থেকেই কাজ শুরু করেছিলাম। সেটা এবার বেরিয়েছে। প্রায় 25 জন কবি এতে অংশ নিয়েছেন, আর প্রত্যেকের কবিতার বিষয়বস্তুই হচ্ছে আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের ভারতবর্ষ নিয়ে। এটা হচ্ছে, আর কবিতার বই তো অবশ্যই রয়েছে, আর তাছাড়া সব ধরনের বই, কিছু মিউজিক্যাল বই রয়েছে, তারপর রান্নাবান্নার বই রয়েছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণই দরকার। শুধুমাত্র মহিলাদের বলবো না, অনেক পুরুষরাই, যেটা কোভিডের সময় থেকে আমরা দেখতে পাই, পুরুষরাও কিন্তু রান্নার দিকে বিশেষ করে ঝুঁকেছে। সেই বিষয়টি নিয়ে দাদার কাছেও যাব। না, সেটাই বলছিলাম যে সব ধরনের বিষয় রাখার চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয়েছে যে আরও কাজ করা দরকার, আরও অনেক বেশি কাজ করা দরকার। সবটা করে উঠতে পারছি না, আগামী দিনে করব। আমাদের শুভ কামনা রইল। দাদা, যে বিষয়টি আমরা বলছিলাম যে কোভিডের সময় আমরা দেখেছি পুরুষরাও কিন্তু রান্নার দিকে বেশি ঝুঁকেছে, সেই বিষয়ে আপনি কি? হ্যাঁ, এই যে তুমি কথাটা বললে, পুরুষরাও কিন্তু রান্নার দিকে ঝুঁকেছে। তো রান্নার বিষয়টা ঘরোয়া ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে রান্না, সেলাই করা, বাসন মাজা, এগুলি যেন একচেটিয়া মহিলাদের কাজ। কিন্তু তুমি যদি প্রফেশনাল দিকে চলে যাও, রান্নার প্রফেশনাল সাইড, হোটেল ছিল, হ্যাঁ, সে তুমি সেলাইয়ের প্রফেশনাল সাইড বা বাসন মাজাও বলতে প্রফেশনাল সাইড, ওয়াইড অ্যাঙ্গেলে তুমি ভাবো সব পুরুষটা করছে। আমরা জানি আপনার অত্যন্ত প্রিয় হচ্ছে নাটক, তো সেই ক্ষেত্রে নাটকের কোনো গ্রন্থ এবার রয়েছে কি কৃষ্টি? হ্যাঁ, এবার নতুন না, কিন্তু নাটকের আমার একটা 3 বছর আগে বেরিয়েছিল আমার নাটকের একটা বই, সেই বইটা আমাদের স্টলে আছে। আর বই তো এমন একটা জিনিস, যখন বেরোয় নতুন, ঠিক আছে, কিন্তু সবসময়ই নতুন, হাতে নিলেই নতুন, এটা চলতে থাকবে। এবং আমার স্টলে আমার নাটকের বই আছে, প্লাস অন্যান্য নাটকের বইও আমার স্টলে আছে। দিদি, আরেকটা প্রশ্ন তোমার কাছে, যে অন্যান্য মেলার থেকে বইমেলার কতটা তফাৎ অনুভব করো? দেখো, বইমেলা হচ্ছে আমাদের প্রাণের উৎসব। মানে দুর্গাপূজার আগে যেমন আমরা অপেক্ষা করি পুজোর জন্য, আমার মনে হয় বইমেলা ঠিক একইভাবে আমরা সবাই অপেক্ষা করি, বিশেষ করে যারা বই পিপাসু মানুষ। একদম, বই পিপাসু মানুষ যারা, তারা তো অপেক্ষা করেনি, প্রকাশকরা অপেক্ষা করেন, পাঠকরা অপেক্ষা করেন। আর এখন এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে বইমেলা, মানে আমার মনে হয় শুধু প্রকাশক আর পাঠক এই জায়গাতেই সীমাবদ্ধ নয়, এর পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চ রয়েছে, কবি মঞ্চ রয়েছে, তো সেগুলোকে নির্ভর করে শিল্পী, শ্রোতা সবার একটা দারুণ মিলন উৎসব। এক কথায় মিলেমিশে সমস্তটা একাকার হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ দিদি। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। আমাদের নতুন প্রজন্মই আমাদের ভবিষ্যতের হাতিয়ার হিসেবে আমরা দেখতে পাই। আমরা কথা বলবো এই প্রজন্মেরই, দুজন আমাদের সাথে রয়েছেন। তাদের সাথে কি নাম বাবু? আদ্রিজা দাস। আদ্রিজা, তোমার? অস্মিতা সরকার। আচ্ছা, বই কি কেনা হয়েছে কিছু? না, এখন আজকে প্রথম আসা হলো? আচ্ছা, তুমি? কেনা হয়নি না? আচ্ছা, কি ধরনের বই পড়তে ভালোবাসো? স্টোরি বই। আচ্ছা, গল্পের বই। পড়াশোনার বই তো সবসময় পড়তে হয়, আলাদা কিছু পড়তে ভালোবাসো। কার্টুন ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এবারে তাহলে কোনো বই কেনা হয়নি, আস্তে আস্তে কেনা হবে, তাই না? এখন তো মোবাইল রয়েছে, ইন্টারনেটের যুগ, তাহলে বই কেনার প্রয়োজন কি? সব তো আমরা মোবাইলেই পেয়ে যাই, কি মনে করো? মানে বই যেটা আমরা ইন্টারনেটে পাচ্ছি, সেটা কি, সেই স্বাদটা কি বইয়ের মধ্য দিয়ে পূরণ করা যায়, নাকি বইটা একটা আলাদা মাধ্যম? বইটা একটা আলাদা জিনিস। আচ্ছা, বই পড়তে ভালো লাগে না? তোমার? ভালো লাগে। ভালো লাগে। আসলে বই পড়া একটা আলাদা বিষয়। আমরা হয়তো ইন্টারনেটের যুগে সমস্ত কিছুই আমাদের হাতের নাগালের কাছে পেয়ে যাই, কিন্তু তারপরেও বই একটি আলাদা স্বাদ এবং আলাদা গন্ধ, যেটা আমাদের মনের যে আকাশ রয়েছে সেটাকে একেবারে পূর্ণ করে তোলে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। আমাদের রাজ্যের অন্যতম একটি প্রকাশনা সংস্থা পারুল লাইব্রেরি। এই মুহূর্তে আমরা কথা বলবো পারুল লাইব্রেরির যিনি সদস্য, তার সাথে। কি নাম? বিক্রম সাহা। বিক্রম সাহা। বিক্রম, আপনাদের এবারের
বইমেলাতে যে ধরনের কালেকশন রয়েছে তার মধ্যে নতুনত্ব কী কী রয়েছে? নতুনত্ব বলতে সববারের মতোই আমাদের এখানে বইমেলাতে প্রচুর পরিমাণে আমাদের মানে প্রচুর ভাণ্ডারে সমৃদ্ধ আছে বইয়ের। আমাদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কম্পিটিটিভ এক্সাম, স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল অবধি সমস্ত রকমের বই আমাদের এখানে উপলব্ধ আছে। তো অন্যবারের চাইতে এবারের বইমেলার কী মনে হচ্ছে, কোনো পার্থক্য বলতে যেহেতু একটু পরীক্ষার সময় চলছে, তো স্বাভাবিকভাবেই মনে হচ্ছে পরীক্ষার্থীদের উপস্থিতিটা একটু এবছরে কম আছে। একদম ঠিক, যেহেতু পরীক্ষাটার সময় সেহেতু তাদের অভাবটা আমরা একটু উপলব্ধি করছি। তো আর বাদ বাকি সমস্ত কিছু কেমন? সব দিক থেকে পরিবেশ খুব ভালো, মেলার আয়োজনও খুব ভালো, আয়োজকরা যথেষ্ট ভালো কাজ করেছেন। সরকার বিক্রি কেমন হচ্ছে? এখন তো মাত্র পঞ্চম দিন আজকে, তো সেই তুলনায় ঠিকই আছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে এবারে যেভাবে সাজানো হয়েছে সেটা রাম মন্দিরের একটা থিম আমরা দেখতে পাচ্ছি। কেন এই ধরনের চিন্তাভাবনা? আসলে আমাদের এবার সরকারি যেটা থিম আছে সেটা হচ্ছে ভব্য ভারত। আর যেহেতু এই বছরে এখন অযোধ্যায় রাম মন্দির নতুনভাবে নির্মিত হয়েছে, তো আমরা ওই থিমটাকেই এখানে লক্ষ্য রেখে এখানে আমরা আমাদের স্টলের থিমে রাম মন্দিরের যে চিন্তাভাবনা সেটাকে নিয়ে এসেছি আর কি। মানে আরও বেশি করে যেন দর্শকদের কাছে বা অন্যান্য জনগণের কাছে বিষয়টাকে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে। অনেক ধন্যবাদ। আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গ থেকে আগত একটি স্টলে। আমরা কথা বলবো যিনি এসছেন সুদূর কলকাতা থেকে, তার সাথে। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর পাল, আমি কলকাতা থেকে এসেছি। আচ্ছা, তো প্রতিবার কি আসা হয়? প্রত্যেকবারই আমাদের ত্রিপুরা বুক ফেয়ারে আসা হয়। তো প্রত্যেকবার তো এখানে আসছেন, পশ্চিমবঙ্গতেও যে সমস্ত বইমেলাগুলো হচ্ছে, পুস্তক মেলা, সেগুলোতে অংশগ্রহণ করছেন। তো ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গের এই বইমেলার কী ধরনের পার্থক্য অনুভব করেন? দেখুন, মানে পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাটা ভালো চলে, ত্রিপুরাতে ইংলিশটা বাংলাটাও, বাট বাংলাটাও খারাপ চলে না, মোটামুটি ঠিকই আছে। এছাড়া ধরুন বিক্রির ক্ষেত্রে কি ধরনের সাড়া পাচ্ছেন এবার? দেখুন, বিক্রি তো মানে প্রথম 2 দিন তো মানে বৃষ্টির জন্য মানে আমাদের একটু ইস্যু হয়েছে। এটা তো আর মানে কর্তৃপক্ষদের তার জন্য কিছু বলা যায় না, প্রকৃতির হাতে এটা। তো আমাদের 2 দিন মোটামুটি ঠিক আছে, এখন ভালোই চলছে। তো আগরতলায় বইমেলায় আসেন, এমনিতে কি ধরনের কোনো কলকাতার সাথে কি ধরনের প্রাণের স্পন্দন এখানে অনুভব? সে তো বই মানেই একটা হৃদয়ের ব্যাপার, ঠিক আছে। তো এখানে তো এর বাইরে আর কিছু বলাই যায় না। এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের রাজ্যের বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির যে স্টলটি করা হয়েছে তার সামনে। আমরা কথা বলবো। স্যার, আপনার নাম? স্বপন পাল। স্বপন পাল। স্বপনদা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রয়েছে, তো এই যে লাইব্রেরি নিয়ে সচেতনতাটা, সেটা কি জন্য? সচেতনতা, লাইব্রেরি তো অ্যাকচুয়ালি বইয়ের বিকল্প তো কিছু নেই। আর লাইব্রেরি তো আমরা মনে করি যে সবাই মনে করার দরকার এটা, যে লাইব্রেরি তো ভবিষ্যতে আমাদের আগামী প্রজন্মের জন্য লাইব্রেরি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জিনিস। এবং এতে আমরা যেহেতু সাবজেক্ট দিচ্ছি, এখন কষ্ট হচ্ছে আমাদের সাবজেক্ট দিতে, যেহেতু আমাদের স্টাফ খুব কম, একদমই কম। মানে আজকের থেকে 5 বছর আগে যা ছিল, এখন আমাদের প্রায় 40% 60%ই নেই করতে গেলে। 40% দিয়ে আমরা কাজ চালাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। তা আমরা পাবলিককে সেরকম সাবজেক্ট দিতে, তারপর তো যেটুকু পারি আমরা পাবলিককে সাবজেক্ট দিতে চেষ্টা করি। আর এই যে বইমেলা আমরা ইয়েটা করার, আমরা স্টলটা করার উদ্দেশ্য কি, সবাই জানুক, দেখুক, এবং আমরা কিছু হ্যান্ডবিল দিই সবার হাতে। আমাদের ত্রিপুরা কোথায় কোথায় লাইব্রেরি আছে, কী পজিশনে আছে, কী আছে, এগুলি সবাই জানার জন্য, সবার যাতে এগুলি সবাই জানে, এ আর কি। মানে বইকে সবার কাছে পৌঁছে দেবার জন্য আরও বেশি বেশি করে, সেই জন্যেই এই ধরনের সচেতনতামূলক কার্যসূচি। হ্যাঁ, সেই। এছাড়া আমরা এখানে স্পট মেম্বারশিপ করি। স্পট মেম্বারশিপটা করার উদ্দেশ্য কি, সবাই জানুক এবং আরও তাড়াতাড়ি গুরুত্ব লাইব্রেরি সম্বন্ধে,
সবাই লাইব্রেরি সম্বন্ধে জানুক, বা আমরা কি লাইব্রেরিতে কী দিচ্ছি কী না হচ্ছে, এবং কি কি বই আছে, কি কি ফেসিলিটি। এখন যেমন আমাদের আছে একটা কেরিয়ার গাইড, কেরিয়ার গাইডে কিন্তু প্রত্যেকবার অনেক ছেলেমেয়ে চাকরি পেয়ে, এইবারও অনেক ছেলেমেয়ে চাকরি পেয়েছে। আমাদের কিন্তু লিস্ট আছে কারা কীরকম পেয়েছে, কেউ কোর্টে পেয়েছে, কেউ আপনার ইসে পাইছে, এই যে সিকিউরিটি পাইছে, কেউ আপনার স্টেনোগ্রাফারে পাইছে। এবার বুঝো জায়গায় পেয়েছে, এবার বুঝো প্রায় 30-35 জন ছেলেমেয়ে চাকরি পেয়েছে আমাদের। তারা খুব সকালে মানে 7:30 8টার মধ্যে তারা লাইব্রেরিতে ঢুকে, একদম বাইরেও আমরা সঙ্গে সারাদিন তারা এখানে বসে পড়াশোনা করে। আমরা কথা বলবো আরও একজন পাঠককে আমরা পেয়ে গেছি। নমস্কার স্যার, কি নাম আপনার? আমার নাম অরুণ দেববর্মা। আপনি কি প্রফেশনে ছিলেন? আমি ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ অফিসার হিসেবে ছিলাম, এবং এখন বর্তমানে আমি রিটায়ারমেন্টের পরে। আপনি তো একটা মানে কি বলবো, একটা বেশ ভালো প্রফেশনে ছিলেন। তার মধ্যে এখন বর্তমানে যে ইন্টারনেটের যুগ, দেখা যাচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমেই অনেকে বই পড়ছে, এই গ্রন্থ পাঠ করে নিচ্ছে। তো আপনার কি মনে হয়? আপনাকে দেখছিলাম হাতে বই নিয়ে আপনি দেখছিলেন বেশ, তো কি মনে হয় এই সময় বইটা কতটা গুরুত্ব রাখে? বই মানে বইয়ের কোনো বিকল্প হতে পারে না। ইন্টারনেটের যুগে কি বলে পিডিএফে বা অন্যান্য ইয়েতে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু এটা তো সংরক্ষণের জন্য অসুবিধা তো না। এই অর্থে আমার মনে হয় যে বইয়ের কোনো বিকল্পই হতে পারে না। আপনি বললেন যে বইয়ের বিকল্প হয় না, একটা কথা, আরেকটা হচ্ছে সংরক্ষণের বিষয়টা বললেন। কিন্তু আমরা যদি আরেকটু মানে অন্যদিকে যাই, যে বই কি শুধুমাত্র আমাদের জ্ঞানের পরিধি বিস্তার করতে সহায়তা করে, নাকি আমাদের মনের ক্ষুধাও নিবৃত্তি করে? এক্স্যাক্টলি, বই একটা ব্যক্তি মানুষের মনন, তার ইতিহাস, পরম্পরা, এবং এই যে অজানাকেই জানার, এটাকে একটা ডিকশনারি বলা যেতে পারে জীবন ও সংস্কৃতির উপর। তো বইটাকে আমরা যে অর্থে এখন চলতি বাজারে যা কিছুই আসুক না, সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে, কিন্তু এটার মূল্যায়ন করতে গেলে আমার মনে হয় যে এটা একটা জমিনের সাথে বা পরম্পরার বা ইতিহাসের বা সাহিত্যের পরম্পরার সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। বইকে কোনো কিছুভাবেই এটা ডিনাই করা যায় না, সে আমরা যতই আধুনিকতা নিয়ে লাফালাফি করি। তো এই অর্থে মনে হয় বই ছিল, আছে, থাকবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আসলে আমাদের দেশে নানা জাতি, বর্ণ, ধর্মের মানুষ রয়েছে। আমাদের এই ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরাতেও রয়েছে নানা জাতির বসবাস। আমাদের এই বইমেলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষের সমারোহ হয়। আমরা এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছি একজন আমাদের বন্ধু রয়েছে, যিনি আসামের একটি সাহিত্যের বই ওনার হাতে আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম রঞ্জিত দাস। আচ্ছা, আপনি আসাম থেকে এসেছেন? আমার এইখানটাই, কিন্তু আমার পাবলিকেশন আছে আসামে। তো এটা আসামের একটি সাহিত্য ওপর বই। তো এবারের বইমেলাতে কি কি ধরনের ভাণ্ডার রয়েছে আসাম সাহিত্যে? আমার আসাম সাহিত্যের উপরে লোকসংস্কৃতি বা অনেক কিছু বই রয়েছে ওইখানে। আসামের মানে অনেক পুরনো হিস্ট্রিগুলো রয়েছে, যেটা এই বইটা আছে। 1962 আসামের আরও অনেক কিছু বই আছে, যেটা এই যে এইগুলো। প্লাস আসামের সাহিত্যের উপরে অনেক বই আমাদের কাছে আছে। আসামের সাহিত্য ছাড়াও আরও নানা ধরনের বইও রয়েছে। ল বুক আছে, আমার নিজের পাবলিকেশনের কিছু আছে এইখানটার। আমি আপনাকে আসলে এই বইগুলোর মধ্য দিয়েই মানুষ কিন্তু তার আমার এই দুইটা বই, ত্রিপুরার রাজমালা, পঞ্চম লহর, এটাই আমার পিপি পাবলিকেশনের থেকে করা। পাখির উপরে একটা বই করা হয়েছে, সমস্ত পাখির দেশ। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে
ওমর খয়াম বলেছিলেন, রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ, কিন্তু বইখানা অনন্ত যৌবনা। এই প্রিয়ার চোখ কালো থেকে ঘোলাটে হয়ে গেলেও আমরা কিন্তু এক অনন্য স্বাদ খুঁজে পাই আমাদের এই বইমেলায়। আমরা এতক্ষণ পর্যন্ত পরিদর্শন করলাম আগরতলা বইমেলা 2024-এর। আমরা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখলাম বিভিন্ন স্টলগুলো এবং আমাদের বিভিন্ন প্রকাশকদের সাথে এবং অন্যান্য যারা এই মেলা পরিদর্শন করতে এসছে তাদের সকলের সাথে। আমরা আবারও আপনাদের সাথে মিলিত হব অন্য একটি অনুষ্ঠানে আবারও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।